আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বিডি নিউজ 24-এর ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি। আমরা জানতে চাচ্ছিলাম, আজকে অফিসিয়ালি প্রেস কনফারেন্স হলো, নাজমুল হাসান শান্ত সেখানে কথা বলেছেন। তো পাকিস্তানের এবং দুবাইয়ের যে কন্ডিশন, সেই কন্ডিশনে বাংলাদেশ টিমকে নিয়ে আপনি কি আশা করেন? ওই কন্ডিশনে মানায় নেওয়ার বিষয়গুলো থাকে, তো ওইগুলো নিয়ে যদি কিছু বলতেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কন্ডিশন তো অনেকটা বাংলাদেশের মতোই, সো সেখানে খুব বেশি চ্যালেঞ্জ হওয়ার কথা না। ডেফিনেটলি আপনার মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকবে, যতই উপমহাদেশ হোক, একটা নতুন জায়গায় যখন আপনি যাবেন মানিয়ে নেওয়ার ব্যাপার থাকবে। বাট বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে খেলে এসেছে মাত্র কয়েক মাস আগে এবং খুব ভালো করেছে টেস্ট সিরিজটায়। সো সেখানে আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হবে। দুবাইয়েও বাংলাদেশ খেলেছে, দুবাইয়ে বাংলাদেশের সুস্মৃতিও আছে। 2018 এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে খেলেছিল, চ্যাম্পিয়ন হওয়ার কাছাকাছি গিয়েছিল। সো সেদিক থেকে খুব বেশি চ্যালেঞ্জ হবে না। ইনিশিয়ালি যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা সেটা মানে সেটা ফেস করতে হবে না, জাস্ট যাওয়ার পরে যতদূর মানিয়ে নেয়। এবং যাওয়ার পরে বাংলাদেশ কয়েকদিন সময় পাচ্ছে সেখানে। আসলে বাংলাদেশ দুবাই যাচ্ছে, ফার্স্ট ম্যাচটা দুবাই ভারতের সঙ্গে, সময় সেখানে পাচ্ছে। সো মানিয়ে নিতে সমস্যা হবে বলে আমি মনে করি না। ব্যাপারটা হলো যে সম্ভাবনা, চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত একটু আগে, খুব স্পষ্ট করে তিনি বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন এবং কেন সেটা তিনি মনে করছেন সেটার ব্যাখ্যাও তিনি করেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে 8টি দল আছে, 8টি দলই আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো এবং তারা সেই বিশ্বাসটা নিয়ে যাচ্ছেন, তিনি বিশ্বাসটা রাখতে চান, উইচ ইজ ফাইন। এটা একটা দুধারী তলোয়ারের মতো আর কি। যে দেখুন, একটা হলো যে এই বিশ্বাসটা তো ডেফিনেটলি আপনি যখন একটা ওয়ার্ল্ড টুর্নামেন্টে যাচ্ছেন এই বিশ্বাসটা আপনার যেতেই হবে। আবার এটা অনেক সময় প্রেশারও হয়ে যায় দলের উপরে। হ্যাঁ, অনেক সময় ক্যাপ্টেনরা কিংবা অনেকে যারা দায়িত্বশীল আছেন তারা ভাবেন যে ম্যাচ টু ম্যাচ আমরা আগাবো, একটা ম্যাচ ধরে আগাবো। সো দুটো ব্যাপারই হতে পারে। আমরা আপাতত পজিটিভলি ভাবতে চাইছি, ঠিক আছে এটা হয়তো পজিটিভ এফেক্ট করবে দলের উপরে, কিন্তু বাস্তবতা হলো যে খুব কঠিন হবে বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে। বাংলাদেশের যা বাস্তবতা এবং অন্যান্য দলের যা অবস্থা তাদের খুব কঠিন হবে। বাংলাদেশকে একটি ম্যাচ ধরে এগোতে হবে। প্রথম ম্যাচটা ভারতের সঙ্গে, ডেফিনেটলি টুর্নামেন্টে তারা মানে শিরোপার দাবিদারদের একজন, যদিও জাসপ্রীত বুমরাহ নেই, এটা ভারতের জন্য একটা বড় সেটব্যাক, বাংলাদেশের জন্য একটা ডেফিনেটলি সুবিধা। কিন্তু শুধু তো বুমরাহ একা নন, আরও অনেকেই আছেন। সো বাংলাদেশের জন্য টাফ হবে, বাট ওই বিশ্বাসটা তো রাখতেই হবে। বাংলাদেশের ওপেনিং পেয়ার, মানে যেটা নিয়ে ভুগছে বাংলাদেশ অনেকদিন যাবতই, সেটা নিয়ে যদি কথা বলতেন। অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস, যিনি কিছুটা অফ ফর্মে থাকার কারণে দলের বাইরে আছেন, প্লাস আমাদের দলে আছে এখন সৌম্য সরকার, যিনি কিছুটা ইনজুরির কিছু সমস্যা আছে, এবং আমাদের তার পরিবর্তে আছে পারভেজ হাসান ইমন, যিনি এখন পর্যন্ত ন্যাশনাল টিমে তেমনভাবে কোনো কিছুই প্রমাণ করতে পারেননি। তো ওইটাকে কিভাবে দেখছেন, যে অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস থাকছে না, ওপেনিং পেয়ারকে কিভাবে দেখছেন? না, ডেফিনেটলি এটাও একটা সেটব্যাক এদিক থেকে যে লিটন ফর্মে থাকলে বাংলাদেশের জন্য খুব সেটা প্রয়োজনীয় হতো। এবং লিটনের মানে ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলোতে লিটনের ভালো পারফরমেন্স করার আপনার সেই স্মৃতিও আছে। তিনি ভালো করেছেন, এশিয়া কাপে ভালো করেছেন, টি-20 বিশ্বকাপে ভালো করেছেন। সো লিটন ফর্মে থাকলে বাংলাদেশের জন্য এটা বিরাট একটা প্লাস হতো। কিন্তু দল যখন ঘোষণা করা হলো ওই সময়টা আসলে লিটনকে নেয়ার মতো বাস্তবতাও ছিল না। কারণ ব্যাপারটা হতে পারতো দুই রকম, যে আমরা অফ ফর্মের লিটনকে নিয়ে যেতাম, সেটা একরকম ছিল। আরেকটা হলো যে লিটনের বদলে আরেকজনকে নেওয়া। কারণ সে যাকে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য কতটা রেডি, বা তাকে নিয়ে যে প্রত্যাশা ছিল তিনি সেটা এই পর্যায়ে নিজেকে সেই পর্যায়ে নিতে পেরেছেন কিনা, সেই প্রশ্নটা ডেফিনেটলি এখনও আছে। সো নির্বাচকরা যেটা করতে পারতেন, হয়তো একটু রিস্ক, এই ওয়ার্ল্ড টুর্নামেন্টের জন্য রিস্কটা নিয়ে লিটনকে নিতে পারতেন। মজার ব্যাপার হলো লিটনকে যখন বাদ দেওয়া হলো সেই দিনই তিনি বিপিএলে পারফর্ম করলেন, তারপরে সেঞ্চুরি করলেন, তারপরে আরেকটা 70 করলেন। 4 ম্যাচের মধ্যে তিনি দুটো 70 একটা সেঞ্চুরি করেছেন। আবার শেষটা ভালো হয়নি। লিটনকে কি 15 সদস্য দলে রাখা যেত না? হ্যাঁ, রাখা যেত ডেফিনেটলি। আমি সেই কথাটাই বলছি যে ডেফিনেটলি রাখা যেত। ওই রিস্কটা নিয়ে রাখতে হতো যে ঠিক আছে তিনি ফর্মে নেই এবং আমাদের বিকল্প খুব বেশি নেই। এমন যদি হতো যে শক্ত কোনো বিকল্প আমাদের আছে তাহলে সেটা বিবেচনা করা যেত, কিন্তু সেই বিকল্প ছিল না। পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে উইথ অল ডিউ রেসপেক্ট। তিনি আসলে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড মানে একটা টুর্নামেন্টের জন্য সেই স্টেজের জন্য তিনি এখনও ততটা প্রস্তুত নন। এবং বিপিএলও তিনি কিন্তু বেশ ঢুকেছেন, মানে এবং শেষ দিকে এসে ফাইনালটা দেখে ভালো খেলেছেন, শেষ দিকে একটা দুইটা তিনটে ভালো ইনিংস খেলেছেন। কিন্তু যেটা বললাম যে একদম স্ট্রং বোলিং অ্যাটাকের এগেনস্টে, বিশ্বমানের বোলিং আক্রমণের বিপক্ষে তিনি এখনও আসলে প্রস্তুত নন। এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হয় না খেলানোর জন্য, তাকে জাস্ট স্কোয়াডে রেখে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সো মানে যেটা বললাম যে দুটো দিকই হতে পারতো। লিটনকে নিলে আসলে ওই রিস্কটা নিয়েই রাখতে হতো যে তিনি আসলে খুব ফর্মে নেই, বাট লিটনের মতো ব্যাটসম্যান আসলে যে কোনো সময় ফর্মে আসতে পারে। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড টুর্নামেন্টে তাকে রাখা যেত,
তারপরে হয়তো সেখানেও ভালো না করলে তারপরে আপনার সামনে রাখাতে পারতাম, নতুন করে একটা শুরুর মতো আগাতে পারতাম। এখন তো আসলে ভেবে লাভ নেই। এবং এটাও হতে পারতো যদি লিটন শেষ কয়েক ম্যাচে ভালো করতেন, তিনি যেমন 4 ম্যাচের একটা স্প্যানে তিনি দুটো 50 একটা সেঞ্চুরি করেছেন বিপিএলে, তারপর যদি ও শেষ 2-3 ম্যাচেও ভালো করতেন তাহলে কিন্তু একটা প্রেশার থাকতো, এবং সেই ক্ষেত্রে শেষ মুহূর্তে চেঞ্জের সুযোগ ছিল। 12 তারিখ পর্যন্ত লাস্ট ডেট কিন্তু আপনার দলে মডিফাই করা, তো সুযোগ ছিল। লিটন আবার ওই প্রেশারটাও দিতে পারেন, ওই প্রেশারটা দিলে 4-5 থেকে একটা দাবি থাকতো, কিন্তু সেটাও হয়নি। সব মিলিয়ে এখন বাস্তবতা যা সেটাই মেনে নিতে হবে আর কি। যদি ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে নিয়ে কথা বলি, নাজমুল হাসান শান্ত যিনি কিছুদিন যাবৎ গত যেই T20 আমাদের বিপিএল গেল, সেই বিপিএলেও তিনি খুবই ধারাবাহিক ছিলেন না এবং তেমন রানও পাচ্ছিলেন না। এছাড়া তাকে নিয়ে অনেক এক্সপেকটেশন আমাদের আছে। যদি তাকে নিয়ে কিছু বলতেন, তিনি অধিনায়ক হিসেবে কতটা সাফল্য অর্জন করতে পারবেন বা শান্তটা ব্যাপারটাও দুই রকম, একটা হলো যে তার ক্যাপ্টেন্সি, একটা তার ব্যাটিং। তার মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল আছে, মানে আমরা যতটুকু দেখেছি সব ফরম্যাটেই লিডারশিপের ব্যাপারটা আসলে অনেক কিছুতে ফুটে ওঠে। সেটা শুধু ব্যাটিং না, দল পরিচালনা বলুন, আর দলের উপর তার অথরিটি বলুন, মাঠে তিনি যেভাবে পরিচালনা করেন বা তার ক্রিকেট ব্রেইন, সব কিছু মিলিয়ে তার মধ্যে এই লিডারশিপ ব্যাপারটা ডেফিনেটলি আছে। কিন্তু ব্যাটে যদি রান না থাকে অন্যান্য কিছুই কিন্তু আড়াল হয়ে যায়, সব কিছু আড়াল হয়ে যায়, স্পেশালি বাংলাদেশের মতো বাস্তবতায়। বাংলাদেশের মতো একটা দলে আপনার প্রত্যেকটা প্লেয়ার ভাইটাল, সো একজনকে জাস্ট ক্যাপ্টেন্সির জন্য আমরা ক্যারি করতে পারি না। সো এটাই হলো মূল ব্যাপার। তো শান্তর ব্যাপারটা হলো আমরা অনেক সময় ফরম্যাট টু ফরম্যাট গুলিয়ে ফেলি যে আসলে কোন ফরম্যাটে কে ভালো করছেন, কে খারাপ করছেন। শান্ত কিন্তু ওয়ানডেতে খুব ভালো ফর্মে ছিলেন। যারা দর্শক দেখছেন তাদেরকে জাস্ট আমি একটু রিমাইন্ড করিয়ে দিতে চাই যে শান্তর লাস্ট 10টা ওয়ানডেতে তার একটা সেঞ্চুরি আছে, 2টো 50 আছে, প্লাস আরও 2টো আছে আপনার 40+ ইনিংস। সো ওয়ানডেতে তিনি খুব ভালো ফর্মে আছেন এবং ক্যাপ্টেন হিসেবে ওয়ানডেতে তার রেকর্ড দারুণ। সো সেই আশাটা আমরা করবো। T20 ফর্মেটে তিনি ভালো করতে পারেননি, এবং T20-তে তিনি, আমরা জানি যে তিনি বোর্ডকে অলরেডি জানিয়েছেন যে T20-তে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান না। সো T20 ফর্মেটে তার একটা বড় ঘাটতির জায়গা আছে, বড় উন্নতির জায়গা আছে, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওয়ানডেতে তিনি ভালো ফর্মে আছেন, দল কতটা ভালো করতে পারে সেটার উপরে আসলে ডিপেন্ড করবে। আশা করবো যে ওয়ানডেতে তিনি যে ফর্মে ছিলেন, স্পেশালি ইঞ্জুরির আগে যে ফর্মে ছিলেন, ইঞ্জুরির পরে ফিরে আসাটা একটু টাফ সবসময় জানেন, আশা করবো যে সেই ছন্দে সেই ফর্মে থেকেই তিনি ফিরবেন। যেখানে আমরা আমাদের এবারের টুর্নামেন্টে আমাদের দেশের সর্বকালের সেরা প্লেয়ারের মধ্যে একজন সাকিব আল হাসান, যিনি থাকছেন না এবার টুর্নামেন্টে। তো আমরা এই টুর্নামেন্টকে সাকিব আল হাসান ছাড়া কীভাবে দেখছেন? এটা একটা বড় চ্যালেঞ্জ। সাকিব যতদিন ছিলেন, সেটা ক্যারিয়ারের অলমোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত, তার এই 17-18 বছরের ক্যারিয়ারের সাকিবকে ছাড়া বাংলাদেশ দল কল্পনা করা কঠিন হতো। সাকিব না থাকলেই একই সঙ্গে দুজন ক্রিকেটারকে আসলে হারতো, একজন বোলার, একজন ব্যাটসম্যান। সাকিবকে ছাড়া বাংলাদেশ জেতেনি তা নয়, সাকিবকে ছাড়া বাংলাদেশের স্মরণীয় সাফল্যও কিছু আছে, ডেফিনেটলি আছে। বাট এরকম একটা স্টেজে, স্পেশালি মানে ওয়ার্ল্ড ফরম্যাটে, ওয়ার্ল্ড স্টেজে আপনি চাইবেন যে এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকুক, এরকম একজন এক্সপিরিয়েন্স অলরাউন্ডার থাকুক। বাট তিনি আসলে অলরাউন্ডার ছিলেন না, যে বাস্তবতায় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং সেটা যদি তিনি শুধরাতে না পারেন কিংবা পরীক্ষায় উত্তরাতে না পারেন, তাহলে তো আসলে তিনি শুধু ব্যাটসম্যান, অলরাউন্ডার নন। সো শুধু ব্যাটসম্যান সাকিবকে নেওয়ার কোনো উপায় ছিল না। তার বাইরে কি হচ্ছে সেটা তো আমরা জানি, তার পলিটিক্যাল অবস্থা কি, তাকে ঘিরে কি হচ্ছিল দেশের ক্রিকেটে। তিনি বিদায়ী টেস্ট খেলতে আসতে চাচ্ছিলেন, আসার পথে ছিলেন, দেশ থেকে তাকে বলা হয়েছে নিরাপত্তা শঙ্কা আছে, তাকে ফিরে যেতে হয়েছে দুবাই থেকে, আবুধাবি থেকে দেশের পথে আবার ফিরে যেতে হয়েছে এই ইউএসের পথে। সো এই বাস্তবতাগুলো তো ছিলই। আমি আপনাকে একটি ছোট ইন্টারাপ্ট করলাম, শুধু ব্যাটিং হিসেবে সাকিবকে কেন কাউন্ট করলেন না বিসিবি? হ্যাঁ, এইটা কিন্তু দল ঘোষণা সংবাদ সম্মেলনে এই প্রশ্নটা হয়েছিল। তখন যে প্রধান নির্বাচক তিনি বলেছিলেন যে শুধু ব্যাটসম্যান হিসেবে তারা সাকিবকে এখন দলে জায়গা দেওয়ার মতো অবস্থায় তিনি তারা দেখছেন না, হুইচ ইজ ট্রু। আমার মনে হয় যে দুই দিকে কী হতে পারে, ব্যাটসম্যান সাকিব ওয়ার্ল্ড স্টেজে যেভাবে পারফর্ম করেছেন আপনি তাকে রাখতেই পারেন, এবং বাংলাদেশে এমন নাই যে অনেক ভালো ভালো ব্যাটসম্যান আপনার বাইরে বসে আছে। বাট সাকিবের গত কিছুদিন আবার ব্যাটিংয়ের যে অবস্থা ছিল, স্পেশালি তার চোখের সমস্যা হওয়ার পর থেকে কিন্তু ব্যাটিংয়ের সেরা অবস্থায় তিনি ছিলেন না। সো এটা একটা বড় একটা গ্যাম্বেল হতো বলে আমি মনে করি, যদি শুধু ব্যাটিং হিসেবে সাকিবকে নেওয়া হতো। প্লাস আমার মনে হয় না যে শুধু এই কারণেই তাকে দলের বাইরে রাখা হয়েছে, যে পলিটিক্যাল বাস্তবতা, বাইরের যে প্রেশার, সেটা ডেফিনেটলি একটা বড় ভূমিকা এখানে পালন করেছে। সাকিবের যে বোলিংয়ের নিষেধাজ্ঞা, সেটা এখানে বিসিবির ক্ষেত্রে বা নির্বাচকদের জন্য একটা বড় স্বস্তির কারণ হয়ে এসেছে, যে এই কারণে তারা দলের বাইরে তাকে রাখতে পারছেন। না হলে এটা নিয়ে অনেক প্রশ্ন হতো, তাদেরকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হতো, সেখানে সরকার ইনভলভ হতো, চারপাশে রাজনৈতিক বাস্তবতা ইনভলভ হতো, অনেক কিছু হতো আর কি। হ্যাঁ, এছাড়া সংক্ষেপে যদি এবারের দলের সম্ভাবনা নিয়ে কিছু বলতেন।
আর যেটা বললাম যে আসলে বাংলাদেশের জন্য খুবই টাফ হবে, ক্যাপ্টেন শান্ত বলে গেছেন তারা চ্যাম্পিয়ন হতে চান। আমি বলবো যে একটা ম্যাচ জেতাটাও আসলে খুব টাফ হবে। আপনার যে অপোনেন্টগুলো আছে, আমি এর আগে ভাবছিলাম যে নিউজিল্যান্ডের সঙ্গে হয়তো বাংলাদেশের সম্ভাবনা একটু থাকবে, কিন্তু নিউজিল্যান্ড যেভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ট্রাইনেশনটা ইনফ্যাক্ট যেভাবে খেলছে দুটো ম্যাচ, তাতে মনে হচ্ছে যে তারা ওইখানে দারুণভাবে মানিয়ে নিয়েছে এবং ওয়ার্ল্ড টুর্নামেন্টে নিউজিল্যান্ড সবসময় দারুণ করে, মানে যে অবস্থায় থাকুক বৈশ্বিক টুর্নামেন্টে আসলে তারা কীভাবে যেন খুব ভালো অবস্থায় চলে আসে। সো নিউজিল্যান্ডকে হারানো এখন আসলে খুব কঠিন হবে। সো হিউজ টাস্ক বাংলাদেশের জন্য, ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠা বা একটা ম্যাচ জেতা খুব টাফ। আমি পার্সোনালি একটা ম্যাচ যদি জিততে পারে আমি মনে করবো সেটাও বাংলাদেশের বড় প্রাপ্তি, বাট স্বপ্ন দেখতে তো দোষ নাই, ডেফিনেটলি বড় স্বপ্ন থাকবে। ধন্যবাদ আরিফুল ইসলাম রনি। ধন্যবাদ আপনাকে।